আচ্ছা, আমি বলি যে এটা বিদেশে অবস্থান করতেছে, এদের যে পুরা লিডার, যে গ্যাং লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ, সে বড় সাজ্জাদ। এখন দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন, এটা হচ্ছে প্রধান সহযোগী, এই সেকেন্ড ইন কমান্ড। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানি। তো রায়হান আমাদের সার্ভেলেন্সে ছিল, এখনও পর্যন্ত আছে, দেশেই আছে। এটা নিয়ে আমরা কাজ করছি, আর বেশি বিশদ আকারে বলার আসলে সুযোগ নেই। আমরা এটা কাজ করে যখন আমরা সফল হব তখন আপনাদের সামনে আবারও হাজির করব, তখন আপনাদেরকে বলবো। আসলে সন্ত্রাস এখন যে সাজ্জাদের গ্যাংটা যারা যে প্রতিপক্ষ আছে ওরা কিন্তু আবার করবে, মানে যারা দুর্বল পরিচালনা করে সাথে যারা প্রতিপক্ষ আছে গ্যাং, মনে করেন যে আমি যদি নাম স্পেসিফিক বলতেছি না, ওরা একবার চিন্তা করতেছে। যেমন আমি বলছি, মনে করেন যে রায়হানের জানে আলম নামে একজন লোক আছে, যে তাও জানে যে আপনারা হচ্ছে রায়হানের প্রধান প্রতিপক্ষ জানে আলম, কোন বিষয়ে আপনাদের কোনো তথ্য আছে? আমার কথা হচ্ছে, সক্রিয় যেই হোক, সে প্রতিপক্ষ না নিজের পক্ষ না অন্য পক্ষ, এটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে সে অপরাধী বা সন্ত্রাসী বা চাঁদাবাজি, এদের বিরুদ্ধে অভিযান চলবে। সে ওই আমরা কার মধ্যে কার গ্রুপিং আছে, কে কার প্রতিদ্বন্দ্বী, এটা আমার দেখার দরকার না। আমার দরকার একটাই, সেটা হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী, এটা আমরা দেখবো। আর দুই নম্বর হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছিলেন, আচ্ছা এটা একটু বলে নেই। আচ্ছা, এই 24-এর আমি বিশেষ করে আমার টিম কাজ করছি, আমরা প্রায় আমি এখানে এসেছি প্রায় 3 মাস হলো। আসার পরে দুইটা জিনিস নিয়ে আমাকে বেশি ফেস করতে হয়েছে। একটা হচ্ছে জঙ্গল সলিমপুর, আর 2 নম্বরে যেটা সবচেয়ে বেশি আমাকে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে রাউজান। যে রাউজান নিয়ে রাউজান করতে করতে আমার মাথার ভিতরে রাউজান ছাড়া কিছু নাই। তো তখন থেকে কিন্তু আমার একটা ছিল, যে প্ল্যান ছিল। তখন আমার প্রথম সাক্ষাতেও আপনাদের বলেছিলাম যে রাউজান কেন্দ্রিক আমার একটা প্ল্যান আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করব। এক ভাই বলেছেন যে 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পরে এই যে যারা খুব আলোচিত শীর্ষ সন্ত্রাসী বা খুব যাদের নিয়ে কথাবার্তা হয়, তাদের উত্থান ঘটেছে। কিন্তু এটা আমার কাছে যে পলিটিক্যাল কোনো শেল্টারে কোনো কিছু হয়েছে বলে আমার কাছে এখনও পর্যন্ত আমরা ওইরকম কোনো লিড কোনো কিছু পাই নাই। এবং তারা হয়তো একটা সুযোগ নিয়েছে, এই যে মাঝখানে যে ভ্যাকুয়াম ছিল, এই ভ্যাকুয়ামের একটা সুযোগ নিয়েছে, এটা হতে পারে। এই আচ্ছা, ডেভিড ইমনের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমাদের যে সিডিএমএস, সেটাতে 13টি মামলা আছে। 13টি মামলা, এর মধ্যে মনে হয় 7টি আছে খুনের মামলা, আর বাদবাকি চাঁদাবাজি বা সন্ত্রাসীর মামলা। আর ধামা ইলিয়াসের বিরুদ্ধে আছে 21টি মামলা। তো 21টি মামলার মধ্যে ওইখানেও 11টা বা 12টার মতো আছে খুনের মামলা। তো আর অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কিছু মামলা আছে বিভিন্ন জায়গায়, এটা বিক্ষিপ্ত হবে। আমরা আজকে কোর্টে পাঠাবো, আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করে পাঠাবো। এরপরে বিজ্ঞ কোর্ট যেটা ভালো মনে করে। আচ্ছা, ভিডিও দেখলাম আমরা, যশোর থেকে যেটা হলো কি হামলা দেখে আসলে যশোরে যখন ধরা হলো, তাদের তো আমরা ওইভাবে চিনি না বা চিনতাম না। তাদের একটাই ছিল, আমাদের কিছু অন্যান্য এভিডেন্স আমাদের কাছে ছিল, যে এভিডেন্সের মাধ্যমে আমরা তাদেরকে চিনব। এবং ওইটাতে কিন্তু দেখেছেন যে ডেভিড ইমন, সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলোতে অনেক বিরাট বড় বড় মুখ ছিল। মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে। আর ভারতে যেহেতু সে পালাইয়ে যাবে, যেন লোকজন বুঝতে না পারে, এটার জন্য সে কিন্তু এটা ক্লিন শেপ করে তারপরে গিয়েছে। তো তার কথা শুনেই তো আসলে প্রথমেই
আমরা বুঝতে পেরেছি যে সে বলতেছে আমার বাড়ি ঢাকাতে, কিন্তু কথা তো একবারে ওই যে আপনাদের চাটগার। তো তো এরপরে তো তখন আমরা বাদবাকি জিনিসগুলো তো আমরা বুঝতে পেরেছি যে সে আসলে কি। তো তার সহযোগী যারা ছিল তাদের তো আমাদের স্টাডি করা ছিল বহুত আগে, এটা একদিনের ঘটনা না। আমি আর একবার বলি, এই বিষয়টা হুটহাট করে কোনো বিষয় না। এটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন থেকে এটার একটা ধারাবাহিক এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত একটা জিনিস, অর্জিত একটা অপারেশন। তো এইটা মনে করেন না যে এটা হঠাৎ করে গেছে, ওখানে চেকপোস্টে পড়ছে, ওইখানে আমরা ধরে ফেলছি, বিষয়টা এরকম না। ভাইয়া কোন মামলায় তাকে রিমান্ড চাওয়া হবে? কারণ আমরা ইন্টারনেট করতেছি যে এখন তো অস্ত্র মামলা হচ্ছে, এই অস্ত্র মামলায় আপাতত রিমান্ডে নিয়ে আসবো। এরপরে আস্তে আস্তে তার অন্যান্য যত মামলা আছে সব মামলায় যাবে এবং আস্তে আস্তে। কবে পাবে? আচ্ছা, থ্যাংক ইউ।